অপারেশন প্রচন্ড প্রহার কি ক্ষেত্রে হচ্ছে সেটা নিশ্চয়ই বুঝতে পারছেন। আগে যেটা ঠিক হয়েছিল নারী শক্তি, অপারেশন নারী শক্তি, সেটা বাদ পড়ে গেছে। এখন হচ্ছে প্রচন্ড প্রহার। আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রগুলোর একটু ঘুম ভাঙুক, না হলে পরে প্রচন্ড প্রহারে তাদের অবস্থা কিন্তু খুব খারাপ হবে। দেখুন, খুঁটিনাটি বিষয় আমি প্রথম কথা জানি না, আর দ্বিতীয় কথা আমি জানলেও আমি বলবো না, তাহলে এগুলো রাষ্ট্রীয় গোপনীয়তার ব্যাপার। আমি রাষ্ট্রীয় গোপনীয়তা কখনোই ভাঙবো না। সেটা আপনি হলেও আপনি রাষ্ট্রীয় গোপনীয়তা ভাঙবেন না। কিন্তু যে কাণ্ড কারখানা আপনার রংপুরে চলছে, রামের মূর্তি তৈরি নিয়ে, সবই ঠিক ছিল। ওটা সনাতনী এলাকায় তারা যদি একটা রাম মূর্তি তৈরি করে তাতে আমাদের আপত্তি কোথায়? তা আপনারা তো বিভিন্ন দেশে গিয়ে মসজিদ করেন, আমরা যদি বিভিন্ন দেশে বলি আমরা মসজিদ করতে দেবো না, আপনারা ধর্ম পালন করতে দেবো না, আমাদের ধর্ম ওটা ধর্ম নয়, আপনাদের ধর্মটা ধর্ম। আর সে বিষয়ে আমি যাচ্ছি না। তবে যেভাবে রামের মূর্তিতে আপনারা জুতো ছুঁড়েছেন, জুতো মেরেছেন এবং কাজ জোর করে বন্ধ করে দিয়েছেন আপনারা, তো তাতে এক তো কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী খেপেছেন, প্রধানমন্ত্রী মোদীজি খেপেছেন, আর এখানে লাফাচ্ছেন হচ্ছে শুভেন্দু অধিকারী। শ্রীরামের এই অপমান আমরা মেনে নেব না। একই তো মৌলবাদী শক্তিগুলো ওখানে মাথাচাড়া দিয়েছে। মানে আমি ব্যাখ্যা করছি কেন হঠাৎ রংপুর, সেটাই আমি ব্যাখ্যা করছি। তো মৌলবাদী শক্তিগুলো ওখানে মাথাচাড়া দিয়েছে, হিন্দুরা ওখানে নিষ্পেষিত, নির্যাতিত, ম্যাক্সিমাম হিন্দু ওখানে রয়েছে। আর চরমতম আপনাদের ভুল হলো ভারতবর্ষের আরাধ্য দেবতা তাকে জুতো পেটা করা। দেখুন, অন্যায় করলে তার তো শাস্তি পেতেই হবে। আপনারা যে অন্যায় করেছেন, আপনাদের বলতে আমি বাংলাদেশি মৌলবাদীদের কথা বলছি। একটা ব্যাপার, আমার সঙ্গে একজনের তর্ক হচ্ছিল যে হিন্দুস্তানি মৌলবাদী আর বাংলাভাষী মৌলবাদীদের মধ্যে সব থেকে সাংঘাতিক কারা। আমার মত ছিল বাংলা ভাষাভাষী যে মৌলবাদী, কারণ এই যে উর্দু ভাষী পাকিস্তানি, তারা শার্ট করে গুলি করে তারা চলে যায়, কিন্তু জ্যান্ত কেউ পুড়িয়ে মারে না। এটা শুধু বাঙালি মৌলবাদীদের মধ্যে প্রচন্ড রকম দেখা যাচ্ছে। অপারেশন প্রচন্ড প্রহার, যেটা নামটা কিন্তু ওইভাবে নির্বাচন করা হয়েছে, মানে যে কটা ধরা পড়বে তার প্রচন্ড প্রহার হবে এবং পুরো সীমানাটা আপনাদের গয়কাল গেল। কি হবে আমি এখনো জানি না। ভারতবর্ষ তো সবসময় ঘোড়ার আড়াই প্যাচ মারে, আর ধীর স্থির ও ধীরে 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 কাজকর্ম করবে। কবে এই কাজ শুরু হবে? শুরু হলে তো 24 ঘন্টা শেষ হয়ে যাবে, 24 ঘন্টাও লাগবে না, কিন্তু কবে শুরু হবে সেটা না আমি জানি না আপনি জানেন। যাতে সংস্কৃত বলে দেবা ন জানন্তি। কিন্তু আপনাদের সংসদে যেভাবে আলোচনা করা হচ্ছে, শুভেন্দু অধিকারীকে থামানো যাবে না। শুভেন্দু অধিকারী সামনে কিছু বলছেন না, কারণ এটা কেন্দ্রীয় সরকারের ব্যাপার, দুটো রাষ্ট্রের ব্যাপার।
সেখানে একটা রাজ্য সরকারের মুখ্যমন্ত্রী কোনো কথা বলতে পারে না, এটা সাংবিধানিকভাবে উচিত নয়। তাই তিনি কিন্তু চুপ করে আছেন। তার মানে এই নয় যে তিনি কিন্তু মেনে নিচ্ছেন ব্যাপারটা। আপনারা ভাবছেন হয়তো ভারতবর্ষ একটা দেখতে 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 সহনশীল রাষ্ট্র, ও কিছুই করবে না। এই যে আপনাদের মধ্যে যে এই যে ভুল ধারণা, একটা ভ্রান্ত ধারণা তৈরি হয়েছে, ভারতবর্ষ ভীতু, ভারতবর্ষের মানুষ ভীতু। ভারতবর্ষের মানুষও ভীতু না, ভারত সরকারও ভীতু না, আর বাঙালিও ভীতু নয়। আমরা দেরিতে জাগি, সহ্য করি, কিন্তু যদি অত্যাচার সহ্যের সীমার বাইরে চলে যায়, তখন আমরা যে অ্যাকশন নিই, সে অ্যাকশন কিন্তু ইতিহাস মনে রাখে। যেমন গোপাল পাঠাকে ইতিহাস মনে রেখেছে। ভয়ে মুসলিমরা পশ্চিমবঙ্গ ছেড়ে পালিয়ে গিয়েছিল গোপাল পাঠার ভয়ে। ফলে একটা গোপাল পাঠা যদি এরম হয়, তাহলে আমাদের মধ্যে গোপাল পাঠা নেই? তখন ছিল যে আমরা মানে স্বাধীনতার যুদ্ধ করব গান্ধীজির ওই মেনে, মানে এক গালে চড় মারলে দু গাল বাড়িয়ে দেবো। কিন্তু গোপাল পাঠা সেটাতে বিশ্বাস করতেন না। যাই হোক, গোপাল পাঠার গল্পে পরে আসবো। এখন ব্যাপারটা হচ্ছে যে আমাদের মধ্যেও কিন্তু অনেক গোপাল পাঠা রয়েছে। তারা কিন্তু এখন উচ্চিংড়ের মতো লাফাচ্ছে। তারা বলছে যে আমাদের বর্ডার খুলে দাও, আমরা গিয়ে ব্যবস্থা করে নিচ্ছি। মানে বিএইচপি, বিশ্ব হিন্দু পরিষদ, 6 ফিটের উপর লম্বা, গালপাট্টাই সমস্ত মোচ, হ্যাঁ, কপালে লাল সিঁদুর, মাথায় হচ্ছে পাগড়ি। ওই আগেকার দিনে সেই ডাকাতের গল্প শুনতেন না, রে 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 ডাকাত পড়তো, ওই রকম ভাবে তারা হুড় করে কয়েক লাখ ঢুকে পড়বে। সেনাবাহিনীরও দরকার হবে না। তারা এখন খুব উচ্চিংড়ের মতো লাফাচ্ছে। তারা রাষ্ট্রীয় স্বয়ং সেবকের তারা চাপ সৃষ্টি করছে এবার, যে রামের মূর্তিতে যারা জুতো মেরেছে তাদেরকে ছাড়া হবে না। রাজশাহীর ব্যাপার পরে দেখা হবে, রংপুর ছাড়া হবে না। আপনারা যেদিকে যাচ্ছেন তাতে আমার মনে হয় খুব শীঘ্রই আপনাদের মধ্যে থেকে যদি সেরকম ভাবে কোন রকম মানে সদর্থক পদক্ষেপ না নেওয়া হয়, তাহলে খুব শীঘ্রই কিন্তু আপনাদের অশান্তির দিন নেমে আসছে। আমি আর কিছু বলবো না, শুধু একটাই বলবো, নাম ঠিক হয়েছে প্রচন্ড প্রহার। এখন এই প্রচন্ড প্রহারের মধ্যে কোন কোন ধরনের প্রহার রয়েছে, প্রহার এন ধনঞ্জয়, সেটা সেই দিন বোঝা যাবে যেদিনকে 12 ঘন্টার 14 ঘন্টার যুদ্ধতে পুরো রংপুর ভারতের দখলে চলে আসবে। দুটো কাজই হয়ে গেল, একটা হলো চিকেন নেক চওড়া হয়ে গেল, আর দ্বিতীয় হলো যে ওখানকার হিন্দুদের রক্ষা করা এবং যত মৌলবাদী আছে, বললাম প্রচন্ড প্রহার, প্রহার এন ধনঞ্জয়, তুলে এনে প্রহার এন ধনঞ্জয় হবে। তখন ওটা ভারতীয় এলাকা, সমস্ত ভারতীয় আইন চলবে। এবার বাকি বিশ্ব কি বললো সে তো এখন জোরজার বললুক তার, বোঝেন না? কাল রাতে বলেছিলাম আমি, জিসকা লাঠি উসকা ভ্যাঁস, সারা পৃথিবী জুড়ে তাই চলছে। এখন কেউ দেখবেন এগিয়ে আসবে না। এই যে আপনারা একটা স্বপ্নের ঘোরে থাকেন না, এই অমুক দেশ এগিয়ে আসবে, তমুক দেশ এগিয়ে আসবে, কেউ এগিয়ে আসবে না। পাকিস্তান যখন মার খেলো তখন কিন্তু কেউ এগিয়ে আসেনি। পাকিস্তান আবার খুব শিগগির মার খাবে, খুব শিগগির। এই যে খাজা আসিফ,
স্বরাষ্ট্রমন্ত্রী তিনি যে বক্তব্য দিয়েছেন তারপরেতে তার পিঠের চামড়া ভারতবর্ষ আস্ত রাখবে, এটা আমি অন্তত বিশ্বাস করি না। যাই হোক, আমাদের দেশে কতগুলো পিলে চমকানো ঘটনা ঘটছে এবং অনেকগুলো পিলে চমকানো খবর আমাদের চারিদিকে কিলবিল কিলবিল করছে। অনেকগুলো অশনি সংকেত, মহাবিপদ সংকেত, এগুলো শনির দশা হয়ে উল্কার বেগে আমাদের দিকে ছুটে আসছে। স্বাধীনতা লাভের পর থেকে, অর্থাৎ 1971 সনের 16 ডিসেম্বরের পর থেকে আসলে আমাদের অশান্তি নানাভাবে শুরু হয়েছে। 16 ডিসেম্বর আমরা স্বাধীন হলাম, কিন্তু যুদ্ধটা হয়েছিল পাকিস্তান আর্মির মধ্যে এবং যৌথ কমান্ড, ইস্টার্ন রিজন, পাকিস্তান মানে ভারতীয় আর্মির ইস্টার্ন রিজনের যৌথ কমান্ডের সাথে যুদ্ধ হয়েছিল। কিন্তু এই যুদ্ধে আপামর বাঙালি মুক্তিযুদ্ধ, তাদের যে বিশাল অংশগ্রহণ ছিল এবং এই মুক্তিযুদ্ধে যিনি সর্বাধিনায়ক ছিলেন জেনারেল M.A. ওসমানী, আত্মসমর্পণের দলিলে তার কোনো সাক্ষ্য নেই, তার কোনো উপস্থিতি নেই। এমনকি তিনি কলকাতা থেকে যখন একটা প্লেনে করে আসছিলেন, তখন তার প্লেনে কে বা কারা গুলি করে সেই প্লেনটাকে ফুটো করে দিয়েছিল কুমিল্লার এই জায়গাতে। সেই ফুটো করা প্লেন নিয়ে তিনি এবং সেই প্লেনে শেখ কামালও ছিলেন, এবং সেই প্লেনে প্রয়াত গণস্বাস্থ্য কেন্দ্রের ডক্টর জাফরুল্লাহ চৌধুরী ছিলেন। তারা এই সিলেটে জরুরিভাবে সেই প্লেন অবতরণ করতে বাধ্য হন, প্রাণে বেঁচে গিয়েছিলেন, আদারওয়াইজ আগুন ধরে গেলে তারা মারা যেত। তো এই অমীমাংসিত বিষয়টি নিয়ে আমরা আসলে কখনো খোলামেলা আলোচনা করি যে জেনারেল ওসমানীর প্লেনে কারা গুলি করেছিল, কেন তাকে এখানে হাজির করা হয়নি, কিংবা বঙ্গবীর কাদের সিদ্দিকী এত এমিনেন্ট যাকে বলা হয় যোদ্ধা, কিংবা ঢাকাতে যারা গেরিলা যুদ্ধ করেছেন, কোনো মুক্তিযোদ্ধাদেরকে কেন সেদিন রমনা রেসকোর্স ময়দানে দেখা যায়নি কিংবা আশেপাশে দেখা যায়। ইটস এ হিউজ কোশ্চেন। তখন থেকে আমাদের একটা বিশাল যাকে বলা প্রশ্ন, যন্ত্রণা। দ্বিতীয়ত, বঙ্গবন্ধু তখন ছিলেন পাকিস্তান কারাগার। আমরা মূলত বঙ্গবন্ধু যেদিন বাংলাদেশে আসছে 10ই জানুয়ারি, মূলত সেই দিন আমরা আসলে দ্বিতীয় স্বাধীনতা পেয়েছি, নট 16 ডিসেম্বর। এর কারণ হলো বঙ্গবন্ধুর হয়তো ঐশ্বরিক, হয়তো প্রাকৃতিক, হয়তো তার নিজের কর্তৃত্ব, তিনি বুদ্ধি করে পাকিস্তান কারাগার থেকে বের হয়ে সোজা ইংল্যান্ডে চলে গেলেন। তিনি বাংলাদেশে আসলে তার উপরে যে আক্রমণ চালানো হতো না এবং তার প্লেনে যে গুলি করা হতো না, হু সেইস, তিনি সেখান থেকে পাকিস্তানের মানে রেড ক্রসের যে বিমানে করে ইংল্যান্ডে গেলেন। ইংল্যান্ডের রয়্যাল এয়ারফোর্সের প্লেনে করে তিনি ভারতে এলেন, সোজা ভারতে এলেন। বলে ভারত তাকে প্রোটোকল দিতে বাধ্য, আর ভারতের প্রোটোকল নিয়ে তিনি বাংলাদেশে এলেন এবং আসার সময় তিনি যেটি কনফার্ম করে এলেন সেটা হলো কবে বাংলাদেশ থেকে ভারতের সৈন্য যাবে। এবং বঙ্গবন্ধু যদি সেই কাজটি না করতেন, ইন্দিরা গান্ধীর সাথে তার প্রথম বৈঠক এবং এয়ারপোর্টে দাঁড়িয়ে, তাহলে এখনো পর্যন্ত ভারতের সৈন্য থাকতো, অথবা ভারত সিকিম হতো, কাশ্মীর হতো, নট মোর দ্যান দ্যাট, মানে বাংলাদেশ সিকিম হতো, কাশ্মীর হতো। এই কথা এখন মুক্তিযুদ্ধ বিরোধী যারা শক্তি তারা সেভাবে বলে। ঘটনা যাই হোক, পরবর্তীতে ভারতের আধিপত্যবাদ, ভারতের দাদাগিরি বা আমাদের কূটনৈতিক দুর্বলতা, হোয়াট এভার মেবি, বাংলাদেশে যে কটি হত্যাকাণ্ড ঘটেছে, সেটা বঙ্গবন্ধু, জিয়াউর রহমান বা যে কটা রাজনৈতিক পট পরিবর্তন হয়েছে, সব ক্ষেত্রেই একটা প্রশ্ন আছে, কে দায়ী, কারা আছে পিছন দিক থেকে। তারপর এই যে স্বাধীনতার এত বছর পর, 71 থেকে আজকে 26, 55 বছর, তো এই যে 55 বছর ধরে আমরা বারবার শুধু প্রশ্ন করছি, কি দেখার ছিল কি দেখলাম, কি পাওয়ার ছিল কি পেলাম, কি শোনার ছিল কি শুনলাম। আমরা স্বাধীন হয়েছি তো, হব তো, থাকবে তো, নাকি আবার এরা দখল করে নেবে, কিনে নেবে, তারপর সিকিম বানাবে, কাশ্মীর বানাবে। এই সকল কথা আমাদের 18 কোটি মানুষের মন এবং মননে প্রতিটি মুহূর্তে আতঙ্ক তৈরি করছে। আমরা সত্যিকার অর্থে হয়তো গেরিলা যুদ্ধ করতে পারবো, লড়াই করতে পারবো, নির্যাতিত হতে পারবো, কিন্তু আমরা আসলে ভারতের সাথে কোনোভাবে পারবো না। যেখানে কাশ্মীর পারছে না, পাশে কাশ্মীরের দুটো অংশ, আজাদ কাশ্মীর আর জম্মু কাশ্মীর। তো জম্মু কাশ্মীর ভারতের আন্ডারে আর আজাদ কাশ্মীর পাকিস্তানের আন্ডারে। তো সেই পাকিস্তানের আন্ডারে অন্তত 100 থেকে 200 সশস্ত্র গ্রুপ আছে এই আজাদ কাশ্মীরে যারা বসবাস করে, এবং তারা গিয়ে নিয়মিত
জম্মু কাশ্মীরে আক্রমণ চালায়, এবং এই কাশ্মীর নিয়ে একাধিক যুদ্ধ হওয়া সত্ত্বেও জম্মু কাশ্মীরকে এখন পর্যন্ত মুক্ত করা যায়নি। তো সেক্ষেত্রে ধরেন বাংলাদেশ মানে ওই এলাকার যে রিজনটা, সেখানে একদিকে পাকিস্তান আছে, অন্যদিকে ওই কাশ্মীরের আপনি ম্যাপ দেখেন, তো সেখানে যারা আছে তাদের অনেক কিছু করার স্কোপ আছে, পাহাড়ে যাওয়ার স্কোপ আছে, পাকিস্তানে যাওয়ার স্কোপ আছে, তারপরে আরো অনেক কিছু করার স্কোপ আছে। কিন্তু আমাদের কি আছে? ওখানে চীনের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। কিন্তু আমাদের এই রিজনে যদি ভারত আধিপত্য দেখায়, মায়ানমার ছাড়া আর বঙ্গোপসাগর ছাড়া আমাদের কোনো উপায় নেই। সুন্দরবনে আমরা যেতে পারবো না। তো কাজেই এই যে আমাদের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব নিয়ে আমরা কখনোই স্বস্তিতে ছিলাম না, এখনো নেই। অন্যদিকে যেটা হলো, সেই স্বাধীনতার পরে জাসদ সৃষ্টি, জাসদের গণবাহিনীর সৃষ্টি, তাদেরকে ভারত ট্রেনিং দিচ্ছে, অস্ত্র দিয়েছে। পূর্ব বাংলার সর্বহারা পার্টি তৈরি করা, MLM এরকম কি জন্য কয়েকটা মানে উগ্রবাদী সংগঠন ছিল। তো এই সবই ভারতের তৈরি বঙ্গবন্ধু সরকারকে চাপে রাখার জন্য। জিয়া রহমানের জামানাতে কমছে, এরশাদের জামানাতে বেশি কমেছে, কিন্তু বঙ্গবন্ধু একদিনও সুন্দরভাবে ঘুমাতে পারেনি। তো এই যে ভারত, সেই ভারত এখন ইতিহাসের সবচেয়ে সুন্দরতম স্থানে আছে। দেয়ার পাওয়ার, দেয়ার মানি, দেয়ার মিলিটারি এফিসিয়েন্সি, অ্যাবিলিটি, সব মিলিয়ে এখন তারা বিশ্বের পরাশক্তি। বলা হয়ে থাকে ষষ্ঠ বিশ্বের, মানে 7 নম্বর না 6 নম্বর পরাশক্তি তারা, চীনের পরে তাদের অবস্থান। এই পরাশক্তিটি এখন আমাদের চারিদিকে আটকে আছে এবং তাদের সঙ্গে আমাদের সম্পর্ক খুব খারাপ যাচ্ছে। এরই মধ্যে বাংলাদেশে আওয়াজ উঠছে যে বাংলাদেশে 1.5 কোটি হিন্দু আছে। তো এই যে 1.5 কোটি হিন্দু, তাদেরকে নিয়ে একটি হিন্দু প্রদেশ গঠন করার, এবং পাকিস্তানে কিন্তু ঠিক বঙ্গবন্ধু সেম আওয়াজটা তুলেছিলেন। মানে পাকিস্তান থেকে আলাদা হয়ে প্রথমে স্বায়ত্তশাসন চাওয়া হয়েছিল, আলাদা প্রদেশ হিসেবে ছিল স্বায়ত্তশাসন। এখন হিন্দুরা বাংলাদেশের ভিতরে বসে একটা প্রদেশ চাচ্ছে, আমরা সবাই ওখানে বসবাস করব। তারপর কদিন পরে তারা চাইবে স্বায়ত্তশাসন, তারপর কদিন পরে বলবে যে না, আমরা আর এখানে থাকবো না, গণভোট হোক, আমরা এখন ভারতের সাথে একত্র হয়ে যাবো। আর এই প্রদেশটা তারা, এটা পটুয়াখালী চাচ্ছে না, এই প্রদেশটা তারা চাচ্ছে রংপুরের দিকে, মানে ভারতের সীমান্তের দিকে। এখন এই সকল কথাবার্তা যখন বাংলাদেশে আলোচিত হয়, আপনার কাছে কি মনে হয়? খুব স্বাভাবিক এই প্রশ্নগুলো। 2 নম্বর হলো রাম মূর্তি। কলকাতাতে যে মূর্তি নাই, আসামে, ত্রিপুরাতে যে মূর্তি নাই, এরকম একটা বড় মূর্তি নাকি গাইবান্ধাতে তৈরি করা হয়েছে, বিশাল রাম মূর্তি। এই রাম মূর্তি নিয়ে খুব উত্তেজনা চলছে। একদল এই রাম মূর্তি ভাঙতে চাচ্ছে, আর একদল এটা রক্ষা করতে চাচ্ছে। ভারতের পক্ষ থেকে চোখ রাঙানি হচ্ছে যে রাম মূর্তির ধারের কাছে যদি কেউ যায়, যদি চোখ তুলে তাকে রামের মূর্তির দিকে চোখ তুলে নেওয়া হবে। রামের বাসভূমিতে, কথিত বাসভূমিতে একটা মসজিদ ছিল বলে তারা একটা ভুয়া আওয়াজ তুলে সেই ঐতিহ্যবাহী বাবরি মসজিদকে তারা ভেঙে চুরমার করে দিয়েছে। কাজী গাইবান্ধাতে যে রাম মূর্তি, সেই রাম মূর্তিকে কেন্দ্র করে যদি ভারতীয় ফোর্স সেখানে আসে, এই আতঙ্কি আপনি কি বাদ দিতে পারেন? এই রাম মূর্তি হঠাৎ করে নির্মাণ করার প্রসঙ্গ আসলো কেন? 2 নম্বর হলো এই রাম মূর্তি তো ঢাকাতে হতে পারতো। 3 নম্বর হলো বাংলাদেশে তো রাম ভক্ত নেই। ভারতের যে 33 কোটি দেবতা, হিন্দুদের যে 33 কোটি দেবতা, তার মধ্যে রাম একজন দেবতা, এবং এই দেবতা বিভিন্ন এলাকাতে, এক এক এলাকাতে এক এক দেবতা জনপ্রিয়। সাধারণত আমাদের এই এলাকাতে, বাংলাদেশ, পূর্ববঙ্গ, এই এলাকাতে প্রধান দেবতা কালী, প্রধান দেবতা দুর্গা, দুর্গার সাথে আছে গণেশ, তারপর তার সঙ্গে আছে কার্তিক, সরস্বতী। এই হলো এই অঞ্চলে সরস্বতী পূজা হয়। কিন্তু আপনি গুজরাট বলেন, মুম্বাই বলেন, ওই সমস্ত এলাকায় দুর্গা পূজা হয় না, খুব অল্প। এটা ওরা বলে যে গরিব মানুষের, মানে অসহায় দরিদ্র গরিব মানুষের দেবী। আমরা তো গরিব না। ওই সমস্ত এলাকায় রামের পূজা হয়। তো ওখানে যে রামের পূজা হয়, ওখানে শিবের পূজা হয়, যাদের হাতে গদা আছে, শিব এবং রাম। ওখানে গণেশের পূজা হয়, গণেশের হাতে গদা আছে। তো সেই যে উত্তর ভারতের নয়, দক্ষিণ ভারতের রাম, নরেন্দ্র মোদীর রাম, গুজরাটের রাম, দাক্ষিণাত্যের রাম, এটা কেন এই আমাদের উত্তরবঙ্গে চলে এলো? এটা আসার কথা না, কোনো অবস্থাতে আসার কথা না। এখানে যদি দুর্গা মূর্তি হতো, যে আমরা একটা বড় দুর্গা মূর্তি করবো, আমরা ধরে নিলাম যে এটা ঐতিহ্যের অংশ। কালী মূর্তি হতো, তাও আমরা ঐতিহ্যের অংশ ধরে নিতে পারতাম। কিন্তু রাম মূর্তি কেন বাংলাদেশে হবে? রামের সাথে তো এখানে কোনো ধর্মীয় অনুভূতি নাই হিন্দুদের।
আপনারা দেখেন, ইতিহাসে দেখান, সেই জিনিসটা বাংলাদেশের মধ্যে ঢুকে গেছে। এটার পরিণতি কি হবে? 3 নম্বরে যেটা বললাম সেটা হলো যে ভারতীয় বুদ্ধিজীবী, সংবাদপত্র, তারা সবাই এখন প্রস্তাব করছে যে ভারতের শিলিগুড়ি যে চিকেন নেক, এটি ভারতের আজীবনের একটা সমস্যা দূর করা সম্ভব দুইভাবে। এক হলো রংপুর বিভাগ কিনে নেওয়া, $10 বিলিয়ন তারা দাম বলছে, কিনে নেবে তারা। আর দ্বিতীয় হলো যে বাংলাদেশ যদি বিক্রি করতে না চায় তাহলে এটা দখল করে নিয়ে যাওয়া। এটা ভারতের বুদ্ধিজীবী, জানে তো না বুদ্ধিজীবী না। আমাদের বাংলাদেশে যেমন ডক্টর কামাল, রেহমান সুবাহান, অধ্যাপক রেহমান সুবাহান, ওনাদের মতো মানুষ যখন কোনো একটা কথা বলেন তখন সেটা আর স্বাভাবিক কথা থাকে না। ঠিক এই পর্যায়ের বুদ্ধিজীবী যারা আছেন তারা এখন এই ধরনের প্রচারণা চালাচ্ছেন। এদিকে বাংলাদেশের প্রায় 6 কোটি লোকের যে রিপ্রেজেন্টেশন যে দলটির হাতে, আওয়ামী লীগ, এবং অন্ধ, এই 6 কোটি লোক, জামাতের লোক যেভাবে অন্ধ, আওয়ামী লীগের লোকজন এভাবে অন্ধ। শেখ হাসিনা বঙ্গবন্ধু যদি এই নাম নিয়ে তাদেরকে বলা হয় নদীতে ঝাঁপ দাও, পদ্মা পাড়ি দিতে হবে, সাঁতার না জানলেও পদ্মা ঝাঁপ দিবে। এই 6 কোটি লোকের যারা নেতৃত্ব, পুরো নেতৃত্ব, 90% নেতৃত্ব এখন ভারত তাদের কবজায় রেখেছে। ফলে এই 6 কোটি লোককে দিয়ে বাংলাদেশে যে কোনো রাজনৈতিক অঘটন ঘটানো, যে কোনো পরিস্থিতি পাল্টে দেওয়া, এবং সেই দলের নেত্রী শেখ হাসিনাকে তারা যেভাবে রেখেছে তাকে দিয়ে যে কোনো ঘটনা ঘটানোর ক্ষমতা দিল্লির আছে। গেল ওইদিকে। আর এই মুহূর্তে বাংলাদেশে যারা রাষ্ট্র ক্ষমতায় আসে তারা সব দিক থেকে অনভিজ্ঞ, বয়সে, অভিজ্ঞতায়, রাষ্ট্র পরিচালনায়, এবং তারা একটি দুর্বল অর্থনীতি, একটি মারাত্মক বিশৃঙ্খল আইন শৃঙ্খলা পরিস্থিতি, এবং একই সঙ্গে অন্তর্দ্বন্দ্ব, কলহ, বিবাদ, এই সব মিলিয়ে মানে এরকম একটা সরকার, যে সরকারের মতো এরকম দুর্বল সরকার, এমনকি খন্দকার মোশতাকের সরকার দুর্বল বেশি ছিল নাকি ইউনূসের সরকার দুর্বল বেশি ছিল, না তারেক রহমান সাহেবের সরকার বেশি দুর্বল, এগুলো নিয়ে মানুষ আলোচনা করছে। ঠিক সেই অবস্থাতে যখন এরকম ঈশান কোণে একের পর এক দুঃসংবাদ আসছে, একের পর এক অশনি সংকেত আসছে, একের পর এক বাজে কথা আমরা শুনতে বাধ্য হচ্ছি, তখন আলটিমেটলি আমাদের ভাগ্যে কি আছে, তোদের কি আছে? কিছু হলো তো, যেহেতু এই দেশে জন্মগ্রহণ করেছি, মুক্তিযুদ্ধকে ভালোবাসি, এদেশের মানুষকে ভালোবাসি, স্বাধীনতা অনুভব করি, এই জন্য খারাপ লাগে। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন, হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।